অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার বৈঠক। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি, বললেন শিশির মনির। দীর্ঘ 11 বছরের অপেক্ষা, পে স্কেল নিয়ে আসলো দুঃসংবাদ। বাড়ছে মেট্রো রেল চলাচলের সময়। সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার 50, আটক 9 পাচারকারী। হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, দেশ এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। এই সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা চর্চা আয়োজিত সংকট মুহূর্তের বাজেট 2026-27 শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এসব কথা বলেন। উপদেষ্টা জানান, নতুন বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যেও সরকার কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনগণের নাগালের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহমান সাকি। ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এতে বিরোধী দলীয় নেতা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও তার সফর সঙ্গীদেরকে স্বাগত জানান। বৈঠকে ভ্রাতৃপ্রতিম উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও ভূ রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপরও জোর দেওয়া হয়। এতে দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে স্থান পায়। এছাড়া আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক নানা সংকট মোকাবেলায় যৌথ সহযোগিতার বিষয়েও তারা ঐক্যমত পোষণ করেন। ঢাকার মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো নোটিশকে বেআইনি আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আজ রাজধানীর হলিডে ইন হোটেলে আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য যে নোটিশ দিয়েছে তা আইনসম্মত নয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, ঘটনার প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার অভিযোগে 2 নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং আদ্দিন হাসপাতাল উভয়েই চান না হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা ক্ষতিগ্রস্ত হোক। তবে যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিহত শিশুদের পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে শিশির মনির বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আজীবন থাকবে। পরিবারের যোগ্য সদস্যদের চাকরির সুযোগ নিশ্চিত করা হবে এবং সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে। দীর্ঘ 11 বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশা নিরাশার দোলাচল আরও তীব্র হয়েছে। আগামী 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকরের প্রত্যাশা থাকলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় চাকরিজীবীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপনের মধ্য দিয়েই এই অনিশ্চয়তার অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন পে স্কেল নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব তথ্য সামনে এসেছে তার সবই বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে। কোনো মন্ত্রী, সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কিংবা পে কমিশনের কোনো সদস্য এখন পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট বা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। অন্তর্বর্তী সরকারের সময়েও একই ধরনের অস্পষ্টতা ছিল, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে চাকরিজীবীদের মনে প্রশ্ন উঠছে, 1 জুলাই থেকে আদৌ পে স্কেল কার্যকর হবে কিনা এবং হলেও তা কিভাবে বাস্তবায়িত হবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল
আব্দুল মালেক বলেছেন, মনের ভেতরে একটা ভয় থেকেই যাচ্ছে যে সরকার তো কিছুই বলেনি। আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মুহূর্তে ব্রিফিং বিবৃতি দেওয়া হলেও আসন্ন পে স্কেল নিয়ে আজ পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা আমরা পাইনি বলে উল্লেখ করেন তিনি। মেট্রো রেল চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে 20 মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। গণমাধ্যমকে তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। রোববার থেকে মেট্রো রেলের চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে 20 মিনিট করে বাড়ানো হচ্ছে। ফলে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে শেষ ট্রেন রাত 10:30টায় ছেড়ে যাবে, যা বর্তমানে রাত 10:10 ছাড়ে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত 9:50, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় 9:30। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে এই বিষয়ে গত 1 মাস ধরে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। এর অংশ হিসেবে রোববার থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হবে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত 20 মিনিট মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে, অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং আরেকটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে। ফলে এ সময় এক ট্রেনের পর আরেক ট্রেনের মধ্যে 10 মিনিটের বিরতি থাকবে। টেকনাফের বাহারছড়ায় বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী 50 জনকে উদ্ধার সহ 9 মানব পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার BN সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফ সমুদ্র এলাকা দিয়ে বিপুল সংখ্যক মানুষকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে দিবাগত রাত 12টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে না থামায় বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে 50 জনকে উদ্ধার সহ 9 পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও জানান, চক্রটি বিদেশে উন্নত জীবনের প্রলোভনে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করছিল। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ব্যবস্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন ইরান। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের ঘটনায় তেল গ্যাস রপ্তানির প্রধান রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এই তথ্য জানিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, হরমুজ প্রণালীতে অননুমোদিত ট্যাঙ্কার চলাচল নিয়ে উত্তেজনার পর কেশমশিরি দ্বীপে তাদের যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা হয়। এর জবাবে ইরানের এম্পারেস ফোর্স, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরে গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।